আমি কয়েকদিন আগে বলেছিলাম যে 17 তারিখ থেকে তৃতীয় পর্যায়ে অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার শুরু হবে। বিগত দিনের লক্ষ্মী ভান্ডার বলুন বা আমাদের সরকার আসার পরে অন্নপূর্ণা যোজনা, এটা সম্পূর্ণভাবে মহিলাদের একটি স্কিম। তার বয়স নির্দিষ্ট করা আছে 25 থেকে 60 বছর। ইতিমধ্যে যারা ভেরিফাইড হয়েছেন সংখ্যাটা অনেক, গত মাসের থেকেও অনেক বেশি। তাদের অর্থ দপ্তর 17 তারিখ থেকে এত বিরাট এলাকা, বিরাট টাকা 2-3 দিন লাগবে অ্যাকাউন্টে ট্রান্সফার তারা করতে থাকবেন। এটা প্রতি মাসে হবে না, প্রতি মাসেই যারা ভেরিফাইড হলেন তারা মাসের দ্বিতীয় সপ্তাহে। 12ই আগস্ট প্রেস কনফারেন্স করে অন্নপূর্ণার বৈঠক হয়েছিল এবং তারপরে যে অন্নপূর্ণার ফাইনাল শর্তগুলো সেটা প্রকাশিত হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন যে অন্নপূর্ণা যোজনায় কি কি যোগ্যতা দেখা হচ্ছে, কারা টাকাটা পাবেন, পিএম কিষাণ পেলে এই অন্নপূর্ণা পাওয়া যাবে কিনা, এছাড়া অন্য কোনো প্রকল্পের সুবিধা পেলে এই প্রকল্প পাওয়া যাবে কিনা, জমির যে পরিমাণ সেটা কত হতে হবে, এর সঙ্গে সরকারি চাকরি পেলে অনেকে টাকা পাবেন সেটাও বলা আছে, স্বামী চাকরি করলে স্ত্রীরা টাকা পাবেন কিনা, এবং পরিবারের আয়, ইনকাম ট্যাক্স, এই সমস্ত কিছু নিয়ে চূড়ান্ত গাইডলাইন অবশেষে প্রকাশিত হয়েছে। 12ই আগস্ট ওই রাত 9টার সময় এই অন্নপূর্ণা বৈঠক হয় এবং সেখান থেকেই সবকিছু জানানো হয়েছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন শুভেন্দু অধিকারী যে ওয়েস্ট বেঙ্গলের সিএম, তার ফেসবুক পেজ এবং বিজেপির যে বিজেপি ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেল, সেখানে লাইভটা দেখে নিতে পারবেন। তো এই ভিডিওতেই আমরা এক এক করে দেখে নেব যে ফাইনাল শর্তগুলো কি কি, কিসের উপরে বেস করে আবেদন অ্যাপ্রুভ বা রিজেক্ট করা হতে পারে। গ্রাম এলাকা এবং শহর এলাকার জন্য নিয়ম কিছুটা ক্ষেত্রে আলাদা রয়েছে। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে সমস্ত কিছু আপনার সামনে ক্লিয়ার হয়ে যাবে। আমাদের এই চ্যানেলটিকে এবং ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। তবে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলি যে আপনি টাকাটা পাবেন কিনা সেটা জানতে পারবেন। প্রত্যেকটা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে লিস্ট চলে এসেছে এবং ওই লিস্টে অ্যাপ্রুভ বা রিজেক্টেড বা সাবমিটেড সেটা লেখা আছে। তো কিছুদিন আগেই আপনাদেরকে আমি এই লিস্টটা দেখিয়ে দিয়েছিলাম, আবারও দেখাচ্ছি। দেখুন, এইটা হচ্ছে নদিয়া জেলার রানাঘাটের লিস্ট। আমার কাছে এই একটা পেজই আছে জাস্ট ফর ডেমো, আমরা ভিডিও বানানোর জন্য চেয়েছি। তো এখানে দেখুন আন্ডার ইনকোয়ারি ছিল এবং নামের পাশে অ্যাপ্রুভ আছে। তো যাদের এরকম অ্যাপ্রুভ দেখাবে তারা কিন্তু এই 17ই আগস্ট থেকে টাকা পেতে শুরু করবেন। তাহলে যাদের অ্যাপ্রুভ দেখাবে শুধুমাত্র তারাই কিন্তু এই 17ই আগস্ট থেকে টাকা পাবেন, অর্থাৎ আগস্ট মাসের কিস্তিটা তারাই একমাত্র পাবেন যাদেরকে নামের পাশে অ্যাপ্রুভ দেখাবে। তো অতি সত্বর আপনি যদি পঞ্চায়েত এলাকায় থাকেন তাহলে সেখানে চলে যাবেন, এবং আপনি যদি মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকেন তাহলে পৌরসভায় চলে যাবেন, গিয়ে আপনার নামের যে লিস্ট সেই লিস্ট দেখে আসুন আপনার নামের পাশে অ্যাপ্রুভ আছে নাকি রিজেক্টেড আছে নাকি অন্য কিছু আছে। অ্যাপ্রুভ থাকলে আপনি টাকা পাচ্ছেন, অ্যাপ্রুভ ছাড়া যদি সাবমিটেড থাকে, আন্ডার ইনকোয়ারি থাকে এখনো, তার মানে আপনার ভেরিফিকেশন বাকি আছে, আর রিজেক্টেড থাকলে আপনাকে রিজেক্ট করা হয়েছে। এবার কেন রিজেক্ট করা হয়েছে সেই কারণটা আপনাকে জানতে হবে এবং সেটা সংশোধন করলে পরবর্তীতে আশা করি আবার আপনি নর্মালি টাকা পেতে থাকবেন। তাহলে 17ই আগস্ট থেকে শুধুমাত্র তারাই টাকা পাবেন যাদেরকে অ্যাপ্রুভ করা হয়েছে। এবারে এই অ্যাপ্রুভ করেছে কিসের বেসিসে সেই নিয়মগুলো চলুন দেখে নিই। প্রথমে এই অন্নপূর্ণা যোজনার যে প্রাথমিক যোগ্যতা সেটা আমরা সবাই জানি যে এই প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্য। বয়স হতে হবে সর্বনিম্ন 25 থেকে সর্বোচ্চ 60 বছরের মধ্যে। তাহলে 19শে মে যে গাইডলাইন প্রকাশিত হয়েছিল, যেটাকে আমরা বিজ্ঞপ্তি বলছি, সেই বিজ্ঞপ্তিতে এটাই ছিল এবং এটাই বহাল থাকবে যে 25 বছর থেকে 60 বছরের মধ্যে বয়স হওয়া বাধ্যতামূলক। এরপর দেখুন ইনকাম ও ইনকাম ট্যাক্স কি বলা আছে। মহিলার নিজস্ব হয় আয়, যে মহিলা আবেদন করছে সেই আবেদনকারী মহিলা বা অ্যাপ্লিক্যান্ট, তার আয় যদি মাসে 10,000 টাকা হয়ে থাকে তাহলে তিনি কিন্তু এই অন্নপূর্ণার সুবিধা পাবেন না। খুব বড় একটা ঘোষণা, যেটা আগে ছিল না, নতুন আমরা জানতে পেরেছি এই 12ই আগস্ট বৈঠকে, যেখানে বলা হয়েছে যেই মহিলা অন্নপূর্ণাতে অ্যাপ্লাই করছেন সেই মহিলার যে ইনকাম সেটা যদি 10,000 টাকা বা তার বেশি হয়ে থাকে তাহলে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। সহজ কথায় অন্নপূর্ণা পাবেন না। তাহলে যেই মহিলার আয় 10,000 টাকার নিচে প্রতি মাসে সেই এই টাকাটা পাবেন। কারণ অন্নপূর্ণা প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে দরিদ্র মধ্যবিত্ত মহিলাদেরকে আর্থিকভাবে সাহায্য করা। তাহলে যেই মহিলার 10,000 টাকা মাসিক ইনকাম, সে মোটামুটি একটা রোজগার করে, যার জন্য তাকে এই টাকাটা দেওয়া হবে না। এবার এই 10,000 টাকা রোজগার কি সরকারি চাকরি থেকে, এরকমটা নয়, যেখান থেকে ইনকাম হোক না কেন, সে ব্যবসা করতে পারে, হাতের কাজ করতে পারে, বা যে কোনো ভাবে তার আয় যদি 10,000 টাকা মাসে হয় তাহলে সেই মহিলা আবেদন করতে পারবেন না। তাহলে আবেদনকারী মহিলা নিজে যদি মাসে 10,000 টাকার বেশি উপার্জন করেন
তবে তিনি এই প্রকল্পের যোগ্য হবেন না। তাহলে এইটা নতুন একটা নিয়ম, এই নিয়মটা আমি মনে করি ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। দ্বিতীয়ত, পরিবারের আয় ও আয়কর। এতক্ষণ দেখলাম যে আবেদনকারী মহিলা তার নিজস্ব ব্যক্তিগত ইন্ডিভিজুয়ালি, এবার দেখছি সেই মহিলা তার যে ফর্ম ফিল আপ করেছিল সেই ফর্মে যে সমস্ত মেম্বারদের পরিবারের সদস্যদের অ্যাড করেছিল তাদের আয় এবং ইনকাম ট্যাক্সের ব্যাপারে। আমরা ভিডিওতে বলেছি যে ইনকাম ট্যাক্স যেটা, সেটা 12 লাখ টাকা বছরে হলে তার উপরে ইনকাম ট্যাক্স দিতে হয়। অনেকে না বুঝে এই অপশনটা ফর্মে ছিল যে আপনি ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দেন কিনা, অনেকে না বুঝে ইয়েস করেছেন। কেন? তারা এই নিয়মটা জানেনই না যে ইনকাম ট্যাক্সটা দিতে হয় 12 লাখ টাকা বছরে ইনকাম হলে তার উপরে। 11,99,099 টাকা ইনকাম হলেও ট্যাক্স লাগে না। 12 লাখ টাকা প্রপার যদি ইনকাম হয়, 12 লাখ বা তার বেশি, তারপরে ইনকাম ট্যাক্স লাগে। তাহলে প্রপার তারাই হচ্ছে ইনকাম ট্যাক্স পেয়ার বা আয়কর দাতা। এক্ষেত্রে যাদের ইনকাম অত নয় কিন্তু তারা টিডিএস রিফান্ড নেয়, আইটিআর ফাইল করে, তারা কিন্তু ইনকাম ট্যাক্স পেয়ার বা আয়কর দাতা নয়। সেক্ষেত্রে তাদের টিডিএস আইটিআর দিলেও নো করতে হতো এই ইনকাম ট্যাক্সের অপশনটা, কিন্তু তারা ভুলবশত ইয়েস করে ফেলেছে। সেক্ষেত্রে আপনার ফর্মে রিজেক্টেড হতে পারে বা অন্য কিছু হতে পারে, মানে অ্যাপ্রুভ নাও হতে পারে, যদি আপনি ইতিমধ্যে তা সংশোধন না করে থাকেন। তাহলে যদি এই ভুলটা করে থাকেন তাহলে অবশ্যই সংশোধন করে নেবেন, ঠিক আছে? তাহলে কি বলা হয়েছে, পরিবারের যতজন মেম্বার আছে সেই মেম্বারদের এক একজন ইন্ডিভিজুয়ালি দেখা হয়, তাদের বার্ষিক আয় 12 লক্ষ টাকার বেশি হওয়া চলবে না, এবং পরিবারকে আয়কর দাতা বা ইনকাম ট্যাক্স পেয়ার হওয়া চলবে না। যেটা কি বললাম যে আপনার পরিবারের আয় বছরে যদি 12 লাখ টাকা হয় তাহলে আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না, এবং 12 লাখ টাকা ইনকাম হলেই আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে। সেক্ষেত্রে যারা ইনকাম ট্যাক্স দেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন না। তাহলে আশা করি আমি ক্লিয়ার করে এই অপশনটা বোঝাতে পেরেছি। আপনার যদি ইনকাম 12 লাখ টাকা বছরে না হয়ে থাকে, তবুও ভুলবশত অন্নপূর্ণা ফর্মে এই অপশনটাতে আপনি ইয়েস করে থাকেন, বা আপনার সাইবার ক্যাফে থেকে ফর্ম ফিল আপ করলে সেও করে দিতে পারে, তাহলে আপনি অতি সত্বর এটাকে শুধরে নেবেন বা সংশোধন করে নেবেন। পরবর্তীতে দেখুন সরকারি চাকরির ক্ষেত্রে কি নিয়ম। আমরা জানতাম যে আবেদনকারী মহিলা যদি সরকারি চাকরি করেন তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন না, যেটা একদম মূল নোটিশে ছিল 19/5/2026 যে নোটিশ পাবলিশ হয়েছিল তার সেই নোটিশে। পরবর্তীতে আবার কিছু অ্যাড হলো যে পরিবারে যদি কেউ অন্য কোনো সদস্য সরকারি চাকরি করেন তাহলে সেও এই প্রকল্পে আবেদনকারী মহিলাও আবেদন করতে পারবে না। মানে স্বামী, শ্বশুর, শাশুড়ি যে কেউ যদি সরকারি চাকরি করে তাহলে যে আবেদন করছে মহিলা সে পাবেন না। কিন্তু এখন এই নিয়মটাকে কিছুটা পরিমাণ সহজ বা শিথিল করা হয়েছে। কিছু কিছু সরকারি চাকরিজীবীরা তাদের স্ত্রীরা এখানে টাকাটা পাচ্ছেন। কিভাবে, চলুন নিয়মটা দেখে নিই। প্রথমে আছে আবেদনকারী মহিলা নিজে কি সরকারি চাকরি করেন। যদি সেই মহিলা স্থায়ী সরকারি চাকরি করেন, এইখানেই হচ্ছে প্রশ্নটা, স্থায়ী আর অস্থায়ী। যদি আবেদনকারী মহিলা বা তার পরিবারের কোনো সদস্য স্থায়ী চাকরি করে, সেটা হতে পারে কেন্দ্রীয় সরকারি চাকরি, হতে পারে রাজ্য সরকারি চাকরি, বা পঞ্চায়েতে চাকরি করেন, স্কুলে চাকরি করেন, তাহলে সে যদি স্থায়ী চাকরি পায় তাহলে আবেদন করতে পারবেন না। তাহলে আবেদনকারী মহিলা নিজে এবং তার পরিবারের অন্য কেউ সদস্য যদি স্থায়ীভাবে পার্মানেন্ট গভর্নমেন্ট জব করেন যে কোনো ক্ষেত্রে, তাহলে তিনি অযোগ্য। কিন্তু এক্ষেত্রে অস্থায়ী কর্মী যারা যারা সরকারি ক্ষেত্রে কাজ করেন কিন্তু স্থায়ী নয়, অস্থায়ী, যেমন সে ক্যাজুয়াল কর্মী, কন্ট্রাকচুয়াল কাজ করেন বা পার্ট টাইম কাজ করেন, তাহলে সেই মহিলাও আবেদন করতে পারবেন, এবং তার পরিবারের কেউ যদি অস্থায়ী রূপে এই সমস্ত ক্ষেত্রে কাজ করে, সেটা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট, তাহলেও কিন্তু সে টাকাটা পাওয়ার জন্য যোগ্য। আশা করি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। তাহলে সবার আগে দেখতে হবে আবেদনকারী মহিলা বা তার পরিবারের চাকরিটা স্থায়ী কিনা। স্থায়ী হলে সে টাকাটা পাচ্ছে না, কিন্তু যদি অস্থায়ী হয় তাহলে সে টাকাটা পাচ্ছে। খুব সহজ এবং শিথিলভাবে নিয়মটা করা হয়েছে। তো এবার একইভাবে স্বামীর চাকরির ক্ষেত্রে, তো স্বামী স্থায়ী সরকারি চাকরি করলে স্ত্রী যদি অন্য সমস্ত শর্ত পূরণ করেন, তবে শুধুমাত্র চাকরির কারণে স্ত্রীকে অযোগ্য করা হবে না, স্ত্রীর যোগ্যতা আলাদাভাবে বিচার করা হবে। তো এখানেও এই নিয়মটা একটু ছোট করে অ্যাড করা হয়েছে যে যে হাজবেন্ড আছে তার ধরুন ওয়াইফ আবেদন করেছে, এবার হাজবেন্ড যদি গভর্নমেন্ট জব করে, সেটা স্থায়ী হোক অস্থায়ী হোক, তাহলে শুধুমাত্র স্বামী সরকারি চাকরি করে বলে স্ত্রী টাকাটা পাবেন না এরকমটা নয়। ওয়াইফ বা যে স্ত্রী আছে তার যে যোগ্যতা, সে অ্যাকচুয়ালি কি করছে সেটাকে ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগত লেভেলে দেখা হচ্ছে। তাহলে আপনারা দেখে নেবেন ইতিমধ্যে। এটা আরো ক্লিয়ার হবে কখন, যখন 17ই আগস্ট থেকে টাকা ছাড়া শুরু হবে, তখন আমরা বুঝতে পারবো যদি কেউ সরকারি চাকরি করে তার স্ত্রী যদি টাকা পায়, তাহলে আমি বুঝতে পারবো ক্লিয়ারলি সবাই যে না, নিয়মটাকে সত্যি সত্যি লাগু করা হয়েছে। ঠিক আছে, তাহলে খুব সহজ এটা।
তাহলে আপনার 3 কক্ষের বাড়ি আছে, অর্থাৎ 3টে রুম বিশিষ্ট আপনার বাড়ি আছে, ছাদ দেওয়া বাড়ি, কিন্তু আপনি বসবাস করেন গ্রাম এলাকায় অথবা ছোট পৌরসভা মিউনিসিপ্যালিটি এলাকায়, তাহলে আপনি টাকাটা পাচ্ছেন। এইবার আপনার 3টে রুম আছে কিন্তু আপনি বসবাস করেন কর্পোরেশন এলাকায়, সেটা হাওড়া সহ কলকাতা 7টা কর্পোরেশন এলাকায়, তাহলে কড়াকড়ি থাকছে, আপনাকে টাকা দেওয়া হচ্ছে না। জমির পরিমাণ, যদি আপনার 50 ডেসিমেলের বেশি জমি থাকে তবুও আপনি টাকা পাবেন যদি আপনি গ্রাম এলাকা এবং ছোট পৌরসভা এলাকায় বসবাস করেন। কিন্তু কর্পোরেশন 7টা কর্পোরেশন এলাকায় বসবাস করলে 50 ডেসিমেলের বেশি জমি থাকলে আপনি টাকাটা পাচ্ছেন না। তাহলে জমি এবং রুম এর নিয়ম অত্যন্তভাবে শিথিল করে দেওয়া হয়েছে। এরপরে দেখুন অন্যান্য ভাতা পেলে অন্নপূর্ণা যোজনা পাবেন কিনা। প্রথমে আছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা। কেন্দ্র সরকারের যে পিএম কিষাণ প্রকল্প, যেখানে জমির ওপরে বেশ করে টাকা দেয়া হয়, সেই প্রকল্পের টাকা এবং অন্নপূর্ণা যোজনার টাকা একসাথে পাওয়া যাবে। অর্থাৎ পিএম কিষাণ এবং অন্নপূর্ণা দুটো প্রকল্পের টাকা একসঙ্গে আপনি পাবেন, কোনো অসুবিধা হবে না। এরপরে যদি আপনি বিধবা ভাতায় আবেদন করে থাকেন এবং একই সঙ্গে অন্নপূর্ণাতে আবেদন করে থাকেন, তাহলে আপনি শুধুমাত্র অন্নপূর্ণা পাবেন, বিধবা ভাতা পাবেন না। যদি কেউ 1500 টাকা বিধবা ভাতা পান, তবে তিনি অতিরিক্ত 3000 টাকা পাবেন না। অন্নপূর্ণার নিয়মে তার মোট প্রাপ্তি 3000 টাকায় হবে। তাহলে বলা হয়েছে পিএম কিষাণ এবং অন্নপূর্ণা একসঙ্গে পাওয়া যাবে, কিন্তু বিধবা ভাতা আর অন্নপূর্ণা একসঙ্গে পাওয়া যাবে না। যদি আপনি বিধবা ভাতা পান এবং অন্নপূর্ণাতেও অ্যাপ্লাই করেন, তাহলে শুধুমাত্র অন্নপূর্ণা পাবেন, বিধবা ভাতাটা বন্ধ হয়ে যাবে। কিন্তু প্রতিবন্ধী যে সমস্ত মহিলা আছেন, যারা মানবিক ভাতা বা প্রতিবন্ধী ভাতাটা পাচ্ছেন, যেটা কিনা 1500 টাকা করে করা হয়েছে, সেই প্রকল্পের টাকা আর অন্নপূর্ণার 3000 টাকা আপনি একসঙ্গে পাবেন, কোনো প্রকার সমস্যা হবে না। তাহলে যে প্রতিবন্ধী মহিলা, তাদের 1500 টাকা তো ঢুকবেই, তার সঙ্গে অন্নপূর্ণাতে নতুন করে অ্যাপ্লাই করলে তারও 3000 টাকা ঢুকবে, মোট 4500 টাকা প্রতি মাসে আপনি পাবেন। তাহলে প্রতিবন্ধী প্রকল্প এবং অন্নপূর্ণা প্রকল্প একসঙ্গে পাওয়া যাবে, পিএম কিষাণ প্রকল্প, অন্নপূর্ণা প্রকল্প একসঙ্গে পাওয়া যাবে, কিন্তু বিধবা ভাতা আর অন্নপূর্ণা যোজনা একসঙ্গে পাওয়া যাবে না। সেক্ষেত্রে 3000 টাকা অন্নপূর্ণা যোজনাতেই শুধুমাত্র পাবেন, যারা বিধবা রয়েছেন তাদের ক্ষেত্রে। তাহলে 17ই আগস্ট এই সমস্ত নিয়মের উপর ভিত্তি করে টাকাটা ছাড়া হচ্ছে। তাহলে টাকা ছাড়া শুরু হচ্ছে কবে? সরকার কর্তৃক ফান্ড রিলিজ করার প্রক্রিয়া শুরু হচ্ছে 17ই আগস্ট থেকে। এরপরে 17ই আগস্ট টাকাটা ছাড়ার পরে ডিবিটির মাধ্যমে আবেদনকারীর ব্যাংকে টাকাটা ঢুকতে শুরু করবে। তাহলে সিস্টেম এবং ব্যাংক ট্রান্সফারের জন্য প্রয়োজনীয় সময় দিতে হবে। মানে 17ই আগস্ট সবাই একসঙ্গে টাকা পাবেন না। 17, 18, 19, 20, 21, 22 এইভাবে আগস্ট মাসের যে কটা দিন বাকি থাকবে 17ই আগস্ট থেকে আগামী 13 দিন পর্যন্ত সবার টাকাটা ঢুকতে থাকবে। তাহলে যদি আপনার 17ই আগস্ট টাকাটা না ঢোকে, তাহলে আবেদন বাতিল হয়েছে এমনটা ভাবার কোনো কারণ নেই। কারণ ডিবিটির মাধ্যমে আপনার ব্যাংকে সরকারি ফান্ড থেকে টাকা ঢুকতে কিছুটা সময় লাগবে, যেটা ব্যাংকের সার্ভারের উপর ডিপেন্ড করে। তাহলে 17ই আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত এই যে 13 দিন, সেই সময়ের মধ্যে যাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে প্রত্যেকে টাকাটা পেয়ে যাবেন। কিন্তু জুন বা জুলাই মাসে আমরা পেমেন্ট ফেইলিওর দেখেছিলাম। সরকার টাকাটা ছেড়েছিল যোগ্যদের অ্যাকাউন্টে, কিন্তু তাও তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢোকেনি বিকজ অফ পেমেন্ট ফেইলিয়ার। কেন? তার কারণ সেই আবেদনকারীর ব্যাংকে ডিবিটি অ্যাক্টিভ ছিল না। তাহলে যদি আপনার ব্যাংকে ডিবিটি অ্যাক্টিভ না থাকে, ইতিমধ্যে ডিবিটিটা অ্যাক্টিভ করে নেবেন, নাহলে কিন্তু সরকার টাকা ছাড়লেও, আপনি যোগ্য হলেও আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে না। তাহলে আপনার যেই ব্যাংকে ডিবিটি আছে সেই ব্যাংক অ্যাকাউন্ট প্রপার চালু আছে কিনা, অ্যাক্টিভ আছে কিনা, ট্রানজাকশন হচ্ছে কিনা, ডেবিট ক্রেডিট হচ্ছে কিনা, কেওয়াইসি আপডেট আছে কিনা, এই সমস্ত কিছু মেক শিওর করে নেবেন। এরপর দেখুন যাদের আবেদন রিজেক্ট হয়েছিল জুলাই মাসে বা যারা টাকা পাননি, তাদের ক্ষেত্রে কি হতে পারে। প্রথমত, জুলাই মাসে যাদের আবেদন রিজেক্ট হয়েছিল বা আন্ডার ইনকোয়ারিতে ছিল, নতুন যে নিয়ম হয়েছে সেই নিয়মে ওই রিজেক্টেড লিস্ট থেকে অনেকেই যোগ্য হিসাবে বিবেচিত হবেন। সেক্ষেত্রে তারা আগস্ট মাস বা সেপ্টেম্বর মাসে টাকাটা পেতে পারেন। তো এটা একটা খুবই ভালো খবর যে জুলাই মাসে যদি আপনার আবেদন রিজেক্ট হয়ে থাকে, কেননা তখন আরেক রকম নিয়ম ছিল, কঠিন নিয়ম ছিল, সেই নিয়মে আপনার আবেদন রিজেক্ট করা হলেও এই আগস্ট মাস বা সেপ্টেম্বর মাসে আপনি টাকাটা পাবেন, কারণ আগস্ট মাসে নিয়মটাকে শিথিল করা হয়েছে, তার জন্য আপনি বিবেচিত হতে পারেন। দ্বিতীয়ত, যদি আপনার আবেদন রিজেক্ট থাকে এবং টাকা না ঢোকে এবং আপনার মনে হয় যে আপনি যোগ্য তবুও রিজেক্ট করা হয়েছে, সেক্ষেত্রে আপনি অভিযোগ করতে পারেন। তার জন্য অভিযোগ পোর্টাল বা গ্রিভেন্স পোর্টাল লঞ্চ করা হবে।
এবং সেই পোর্টালে আপনি একটা অভিযোগ করতে পারেন। তা আপনি নিশ্চিতভাবে যোগ্য হলেও টাকা যদি না পান তাহলে অভিযোগ জানাতে পারবেন। কোনো অযোগ্য ব্যক্তি টাকা পেয়েছেন এমন তথ্য যদি আপনার কাছে থাকে তাহলেও পোর্টালে আপনি রিপোর্ট করতে পারবেন এবং তার তদন্ত করা হবে। তাহলে সরকার এখানে আপনাকে দুটো ক্ষমতা দিয়েছে। একটা হচ্ছে আপনি যোগ্য বা আপনি জানেন আপনার এলাকায় কেউ যোগ্য ব্যক্তি, কিন্তু সেই ব্যক্তি টাকা পাচ্ছে না। হতে পারে সরকারের দ্বারা কোনো ভুল হয়েছে, তাকে টাকাটা দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে তাকে টাকা দেওয়া হোক এই বলে আপনি একটা অভিযোগ বা রিপোর্ট করতে পারেন। এছাড়া পাশাপাশি দেখছেন যে কেউ অযোগ্য কিন্তু তাও সে টাকাটা পেয়েছে, তার বিরুদ্ধে আপনি কমপ্লেন করতে পারেন এই অভিযোগ পোর্টালে বা গ্রিভেন্স পোর্টালে। যদি আপনারা ভিডিও চান কিভাবে কমপ্লেন করবেন তার একটা ডেডিকেটেড ভিডিও আমরা নিয়ে আসবো, তার জন্য আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। তাহলে এক নজরে সমস্ত নিয়মগুলো দেখে নিই। বয়স 25 থেকে 60 বছরের মধ্যে মহিলারা আবেদন করতে পারবেন। পরিবারের আয় 12 লক্ষর নিচে এবং আয়করদাতা নন তাহলে টাকা পাবেন। মহিলার নিজস্ব হয়, যে আবেদন করছে সে আবেদনকারী মহিলার নিজস্ব আয় 10,000-এর নিচে হলে টাকাটা পাচ্ছেন। সম্পত্তি গ্রাম এলাকা বা ছোট পৌরসভায় থাকলে জমি ও বাড়ির নিয়মে ছাড় আছে। যত জমি থাকুক, যত রুমই থাকুক আপনার বাড়িতে, গ্রাম এলাকায় ছোট পৌরসভা এলাকায় বসবাসকারী সবাই টাকাটা পাবেন। চাকরি আবেদনকারী নিজের বা স্বামীর স্থায়ী সরকারি চাকরি বা পেনশন নেই তাহলেই কিন্তু টাকাটা পাচ্ছেন। অর্থাৎ অস্থায়ী চাকরি করলে স্বামী বা আবেদনকারী নিজে টাকাটা পাবেন, কিন্তু স্থায়ী চাকরি করলে পাবেন না। সম্পত্তি শহর এলাকায় তো 7টা কর্পোরেশন এলাকায় 50 ডেসিমেলের কম জমি থাকতে হবে। 3টের বেশি পাকা রুম বা 50 ডেসিমেলের বেশি জমি হলে শহর এলাকায় বসবাস করলে, বিশেষ করে 7টা কর্পোরেশন এলাকা হাওড়া টু কলকাতা, তারা টাকাটা পাচ্ছেন না। অন্যান্য ভাতার যে নিয়ম সেটা হচ্ছে প্রতিবন্ধী ও পিএম কিষাণ, তার সঙ্গে অন্নপূর্ণা একসঙ্গে পাওয়া যাবে। অর্থাৎ প্রতিবন্ধী অন্নপূর্ণা দুটো একসঙ্গে পাওয়া যাবে, পিএম কিষাণ অন্নপূর্ণা একসঙ্গে পাওয়া যাবে। কিন্তু অন্যান্য যে সমস্ত ভাতা সেই ক্ষেত্রে শুধুমাত্র অন্নপূর্ণার 3,000 টাকা পাবেন যদি অন্নপূর্ণাতে অ্যাপ্লাই করেন। তাহলে এগুলো হচ্ছে সম্পূর্ণ নতুন যে নিয়ম সেগুলো। সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে অনেক নিয়ম শিথিল করে দিয়েছে, যেগুলো আশা করি ওভারঅল সাধারণ মানুষদের জন্য অনেকটাই উপকারী হবে। তো আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা ইতিমধ্যে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে জেনে আসুন। যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে নিশ্চিত থাকুন যে 17ই আগস্ট থেকে আগস্ট মাসের 3য় কিস্তিটা পেতে শুরু করবেন। এই সমস্ত যে ফাইনাল শর্ত, তার মধ্যে কোনটা আপনি বুঝতে পারেননি সেটাও আমাদের কমেন্টে জানান, তার আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটি ফলো করে রাখুন এবং অবশ্যই ভিডিওটা বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দেবেন। ধন্যবাদ, দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।